নমস্কার। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। যে কোনো সময় যেতে পারে চাকরি, সকলের এমপ্লয়মেন্ট কার্ড যাচাই হবে। আদালতের নির্দেশে রাতের ঘুম উড়ল শিক্ষকদের। মালদা সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে ফের উত্তেজনা। একই করছে বাংলাদেশ সেনা, জানুন। এত সহজে ছেড়ে দেব না। ভরা এজলাসে ক্ষুব্ধ বিচারপতি ঘোষ কাকে হুঁশিয়ারি দিলেন, জানুন। রাজস্থানকেও ছাড়িয়ে গেল বাংলা। ভয় ধরানো রিপোর্ট প্রকাশ করল কেন্দ্র। রাজ্য পুলিশ ও সিবিআই এর সেটিং, বিস্ফোরক অভিযোগ তিলোত্তমার বাবা মায়ের। গাড়ির যন্ত্রাংশ তৈরির আড়ালে অস্ত্র নির্মাণ। বিহার ও কলকাতা পুলিশের যৌথ অভিযানে মধুবনীতে ধৃত 4। লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা, প্রত্যেক মহিলাকে মাসে 7,000 টাকা ভাতা দেবে মোদী সরকার, শুরু হলো আবেদন। সৌরভের 1 টাকা হাতছাড়া হতে চলেছে। মমতার সব পরিকল্পনা 20 বাঁও জলে। বাধ্য হয়ে সীমান্তে গুলি চালালো বিএসএফ। পোঁ পোঁ করে ছুট বাংলাদেশিদের। আজ থেকেই মারণ শীতের কাম টের পাবেন মানুষ। হবে বৃষ্টিও। দেখে নিন আবহাওয়ার খবর। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। ফের প্রাথমিক নিয়োগে দুর্নীতির গন্ধ। এবার তৃণমূল নয়, বাম আমলে নিয়োগ নিয়ে উঠল প্রশ্ন। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড জালিয়াতি করে চাকরির অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। সেই মামলাতেই বিরাট নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। 2009 সালের বাম জমানায় নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। এক্সচেঞ্জ কার্ড জালিয়াতি সংক্রান্ত সেই মামলাতেই প্রাথমিকে চাকরিরত সব শিক্ষকের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যাচাই করতে বলল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই মামলা উঠলে তার নির্দেশ, ওই সব কার্ড যাচাই করতে হবে। নির্দেশ কার্যকরার সময়সীমাও বেঁধে দিয়েছেন বিচারপতি। আগামী 27 জানুয়ারি শিক্ষা দপ্তরের কমিশনারকে রিপোর্ট জমা দিতে হবে। ওই দিনই মামলার পরবর্তী শুনানি হবে। পাশাপাশি এক্সচেঞ্জ কার্ড জালিয়াতির ঘটনায় সিআইডির কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। পরবর্তী শুনানির দিনই ওই রিপোর্ট জমা দিতে হবে। 2009 সালের এক নিয়োগ প্রক্রিয়ায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড ব্যবহার করে কয়েক হাজার পরীক্ষার্থী শিক্ষকতার চাকরি পান। অভিযোগ ওঠে, এদের মধ্যে অনেকেই চাকরির ক্ষেত্রে ভুয়ো কার্ড ব্যবহার করেছেন। এরপর এই নিয়ে আদালতে দায়ের হয় মামলা। আগে এই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। উত্তর 24 পরগনার 26 জনের চাকরিও বাতিল হয়। বৃহস্পতিবার ফের এই মামলা হাইকোর্টে উঠলে বিচারপতি বসুর নির্দেশ, 22টি জেলার প্রাথমিক স্কুল কাউন্সিলকে ওই নিয়োগ প্রক্রিয়া সমস্ত কার্ড যাচাই করে দেখতে হবে। তারপর প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। কার্ড জালিয়াতির অভিযোগের তদন্ত সিআইডির উপর দিয়েছে আদালত। তদন্তে বৃহত্তর জালিয়াতির ইঙ্গিত পেলে প্রয়োজনে সিট গঠন করারও আভাস দেন বিচারপতি। 27 জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। মালদার বৈষ্ণবনগর সীমান্তে কাঁটাতার বসানোর কাজ নিয়ে ফের উত্তেজনা ছড়ালো। ভারতীয় ভূখণ্ডে কাজ চালালেও আপত্তি জানিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড এবং বাংলাদেশের কিছু নাগরিক। বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ ভারতের বৈষ্ণবনগর সীমান্তে কাঁটাতার বসানোর কাজ শুরু করেছিল। তবে বাংলাদেশের পক্ষ থেকে বাধা আসার কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই উত্তেজনার জেরে বিএসএফ আপাতত কাজ বন্ধ রেখেছে। বাংলাদেশি নাগরিকদের দাবি, কাঁটাতারের কাজ সীমান্তের খুব কাছাকাছি হওয়ায় তাদের জীবিকা ও চলাচলে বাধার সৃষ্টি হতে পারে। বিজিবি বিএসএফ এর কাছে বিষয়টি নিয়ে আপত্তি জানায়। দুই পক্ষের মধ্যে উত্তপ্ত আলোচনা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। ফের রাজ্যে বন্দী অবস্থায় মৃত্যু হল এক যুবকের। পক্সো মামলায় 2022 সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় নিম্ন আদালত। তারপর থেকেই জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে ছিলেন তিনি। তবে হাল ছাড়তে নারাজ ছিলেন। হাইকোর্টে আবেদন জানানোর পরিকল্পনা ছিল, কিন্তু তার আর হল না। জেলেই মৃত্যু যুবকের। এমনকি ছেলের মৃত্যুর খবর জানতেই পারলেন না মা বাবা। জেল থেকে জানানো হয় জেলেই অসুস্থ হয়েছিল ছেলে, তারপর তার মৃত্যু হয়েছে। তবে এই বিষয়ে কিছুই জানানো হয়নি পরিবারকে। এরপরই অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় পরিবার। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলা উঠেছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। সেখানে ওই যুবকের পরিবার তরফে জানানো হয়, সম্প্রতি তারা ছেলের সঙ্গে দেখা করতে চেয়ে আবেদন জানান, কিন্তু সেই আবেদন খারিজ করে জেল কর্তৃপক্ষ জানায় অভিযুক্ত হাসপাতালে ভর্তি রয়েছেন। ছেলের অসুস্থতার খবর পেয়ে তড়িঘড়ি হাসপাতালে ছোটেন বাবা মা, কিন্তু ততক্ষণে সব শেষ। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে সেই মামলার শুনানি ছিল। গোটা ঘটনা শুনে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। আদালত সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্টে দেখা গিয়েছে মৃত যুবকের শরীরে হিলিয়ামের উপস্থিতি ছিল, যা দেখে বিচারপতির প্রশ্ন, এটা কি করে সম্ভব? জেলখানায় এমন কি খেয়েছিলেন ওই যুবক যে হিলিয়াম শরীরে ঢুকল? বিষক্রিয়ায় কিভাবে হলো? ক্ষোভ প্রকাশ করে বিচারপতি বলেন, ছেলেটি মরে গিয়েছে বাবা, এত সহজে ছাড়ব না। বন্দী হিসেবে রাখলে প্রশাসনকে তো দায়িত্ব নিতেই হবে। ইতিমধ্যেই জেল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট।
সারা দেশ জুড়ে উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে স্কুলছুটদের সংখ্যা। সম্প্রতি এই নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্র। 2023-24 শিক্ষাবর্ষের ওই রিপোর্ট অনুযায়ী সারা দেশের স্কুলছুটদের সংখ্যার নিরিখে সবচেয়ে এগিয়ে পশ্চিমবঙ্গ। গত শিক্ষাবর্ষে গোটা বাংলায় 3000-এর বেশি স্কুলছুট রয়েছে। পশ্চিমবঙ্গের এই 3254টি স্কুলে গত শিক্ষাবর্ষে কোন পড়ুয়াই ভর্তি হয়নি, অর্থাৎ সম্পূর্ণ ছাত্রশূন্য স্কুল। গোটা দেশের নিরিখে এমন স্কুলের সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে বাংলাতেই। অথচ কোনো পড়ুয়া না থাকায় এই স্কুলগুলিতে মোট 14,627 জন শিক্ষক ছিলেন। রাজ্যের স্কুলগুলির এই পরিস্থিতির দেখে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল দাবি করেছেন, এই পরিসংখ্যান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে শুধুমাত্র বই খাতা ট্যাব পাইয়ে দিয়ে শিক্ষা ব্যবস্থার উন্নতি করা যায় না। তাই তিনি বুনিয়াদী কাঠামোর উন্নয়ন দাবি করেছেন। একই সুরে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন, সারা দেশের নিরিখে আমাদের রাজ্যে সবচেয়ে বেশি ছাত্রশূন্য স্কুল রয়েছে। বহু স্কুলে একজন করে শিক্ষক। এটি আমাদের কাছে লজ্জার। বিকাশ ভবন সূত্রে খবর, সাধারণত কোনো স্কুলে যদি প্রতি 40 জন ছাত্র একজন করে শিক্ষক থাকেন, তাহলে তাকে আদর্শ ছাত্র শিক্ষক অনুপাত বলে মনে করা হয়। যদিও বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 110 বা 120 জন পড়ুয়া পিছু একজন শিক্ষক থাকলে তাকেও আদর্শ অনুপাত বলে মনে করা হয়। তিলোত্তমা ধর্ষণকাণ্ডের বিচার প্রক্রিয়া এখনও থেমে নেই। 5 মাস আগে 9 আগস্ট মেদিনীপুরের আরজিকর সেমিনার হলে তিলোত্তমার মৃতদেহ উদ্ধার হয়, আর 18 জানুয়ারি এই ঘটনাকে কেন্দ্র করে শিয়ালদা আদালতে রায় ঘোষণা হতে চলেছে। তবে এর আগেই তিলোত্তমার বাবা মা সিবিআই তদন্ত নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তারা সিবিআইকে এখন নিজেদের প্রতিপক্ষ বলে মনে করছেন এবং রাজ্য পুলিশের সঙ্গে সেটিং করার অভিযোগ করেছেন। তিলোত্তমার বাবা মা সিবিআই এর সঙ্গে চলমান তদন্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিলোত্তমার বাবা বলেন, আমরা সিবিআইকে কখনোই চেয়েছিলাম না। আমরা চাইছিলাম একটি ভালো তদন্তকারী সংস্থা, কিন্তু আদালত সিবিআইকে নিয়োগ করেছে। তবে সিবিআই আমাদের প্রশ্নের সঠিক উত্তর দেয়নি। তিনি আরও জানান, সিবিআই এর চার্জশিট দেখে অবাক হয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতিরা। 30 বছর ধরে কাজ করছেন এমন বিচারপতিরাও মন্তব্য করেছিলেন, এই ধরনের কাজ আগে কখনো দেখেননি। তিলোত্তমার বাবা আরও দাবি করেন যে সিবিআই এর তদন্তে কোনো কার্যকরী পদক্ষেপ হয়নি। তাদের মতে সিবিআই এর তদন্তে কোনো নতুন তথ্য পাওয়া যায়নি এবং কলকাতা পুলিশ যা করেছিল সেখানেই সিলমোহর দিয়ে দিল সিবিআই। এদিকে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ তিলোত্তমার বাবা মায়ের অভিযোগের বিরুদ্ধে মন্তব্য করেছেন। তিনি বলেন, তিলোত্তমার বাবা মা কিছু লোকের কথায় বিভ্রান্ত হচ্ছেন। তারা সিবিআই তদন্তে সম্পূর্ণভাবে সন্তুষ্ট ছিলেন, কিন্তু এখন কেন অস্বস্তি অনুভব করছেন তা বুঝতে পারছি না। রাজ্য বিজেপির পাশাপাশি বিরোধী দলগুলোর কাছ থেকেও সমর্থন পেয়েছেন তিলোত্তমার বাবা মা। তারা জানান, বিজেপি প্রথম দিন থেকেই আমাদের পাশে দাঁড়িয়েছে, আমরা তাদের থেকে সাহায্য পেয়েছি। তবে তৃণমূল কংগ্রেস এবং কুণাল ঘোষের মন্তব্যে তিলোত্তমার বাবা মা আরও ক্ষুব্ধ হয়েছেন। 18 জানুয়ারি শিয়ালদা আদালত রায় ঘোষণা করবে। এই রায়ের পর পরিস্থিতি কি দাঁড়াবে তা এখন অজ্ঞাত। তবে তিলোত্তমার বাবা মা জানিয়েছিলেন, তাদের একমাত্র দাবি ঠিক বিচার এবং অভিযুক্তদের কঠোর শাস্তি। কারখানায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গাড়ির যন্ত্রাংশ তৈরির যন্ত্রপাতি। অভিযোগ, সেখানে গাড়ির যন্ত্রপাতির পরিবর্তে তৈরি করা হয় অস্ত্র। বিহার পুলিশের সঙ্গে কলকাতা পুলিশের এসটিএফ এর যৌথ তল্লাশিতে মধুবনীতে সেই অস্ত্র কারখানারই হদিস মিলল। বিশেষ সূত্রে খবর পেয়ে বিহারের মধুবনীর খুটনায় একটি দোকানে তল্লাশি চালায় কলকাতা এবং বিহার পুলিশের দল। 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে বহু অস্ত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে মধুবনীর খুটনা বাজারে কিষান অটো পার্টস নামে একটি দোকানে যৌথ তল্লাশি চালায় বিহার এবং কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স। তল্লাশি চালাতে গিয়ে তারা দেখে গাড়ির যন্ত্রাংশের কারখানার আড়ালে চলছিল ছোট অস্ত্র কারখানা। এই ঘটনায় 3 জনকে আটক করা হয়। ধৃতরা হলেন ইশতিয়াক আলম, তার ভাই ইফতেকার আলম এবং তাদের সহযোগী রাজকুমার চৌধুরী ওরফে বিরজু। পুলিশ জানিয়েছে, ইফতেকার ওই দোকানের মালিক, বিরজু অস্ত্র তৈরিতে পারদর্শী। তার নির্দেশেই চলত অস্ত্রের কারখানা। বিরজু বিহারের মুঙ্গেরের বাসিন্দা। বাকি 2 ধৃত মধুবনীরই বাসিন্দা। খুটনা থানায় অস্ত্র আইনে মামলায় দায়ের হয়েছে। প্রধানমন্ত্রী মোদীর উদ্যোগে শুরু হওয়া বীমা সখী যোজনায় 50,000-এরও বেশি মহিলা রেজিস্ট্রেশন করেছেন। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের মাসিক ভাতা এবং কমিশন দেওয়া হবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে ভাতা পান। অনগ্রসর শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1200 টাকা করে ভাতা পান। এবার সেই লক্ষ্মীর ভান্ডারকে 10 গোল দেবে কেন্দ্রের মোদী সরকারের একটি প্রকল্প। এই প্রকল্পে প্রত্যেক মহিলা মাসে পাবেন 7000 টাকা। প্রত্যেক মাসে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা। দেশের মহিলাদের স্বনির্ভর করে গড়ে তুলতেই মোদী সরকারের এই লক্ষ্য। এই প্রকল্পে এখন পর্যন্ত 52,511 জন নাম লিখিয়েছেন, যার মধ্যে 27,695 জন বীমা সখীকে ইতিমধ্যেই অর্থ দেওয়া শুরু করেছে কেন্দ্র। 10ম শ্রেণী পাস এবং 18 থেকে 70 বছর বয়সী মহিলারা আবেদন করার যোগ্য। এই ভাতা মূলত সহায়তা ভাতা হিসেবে কাজ করবে।
এর পাশাপাশি মহিলারা তাদের প্রাপ্ত বীমা পলিসির ভিত্তিতে কমিশন পাবেন এবং তাদের ব্যবসার পরিমাণ অনুযায়ী তাদের আয় বাড়বে। আগামী 3 বছরে 2 লক্ষ বীমা সখী নিযোগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এলআইসি। পলিসি বিক্রয়ের জন্য নিয়োগপত্র দেওয়া হয়েছে এবং 14,583 জন বীমা সখী পলিসি বিক্রি শুরু করেছেন বলে এলআইসি বুধবার এক বিবৃতিতে জানিয়েছে। কেন্দ্র জানিয়েছে, শুধু টাকাই নয়, নিজেরা কাজ করে যাতে স্বনির্ভর হয়ে উঠতে পারেন মহিলারা, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ। এই প্রকল্প অনুযায়ী প্রতিটি বীমা সখী প্রথম বছরে 7,000 টাকা, দ্বিতীয় বছরে 6,000 টাকা এবং তৃতীয় বছরে 5,000 টাকা মাসিক ভাতা পাবেন। একই বলে ভাগ্যের পরিহাস। কোনো নিয়ম না মেনে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যে সব করা যায় না তা বলে দিল কলকাতা হাইকোর্ট। ইস্পাত কারখানা তৈরি করার জন্য 1 টাকায় জমি লিজ দেওয়া হয়েছিল সৌরভ গাঙ্গুলিকে, কিন্তু তা যে বেআইনি তা সকলেই জানে। স্বাভাবিক কারণেই এই নিয়ে অভিযোগ জানানো হয় আদালতে। প্রশ্ন ওঠে, প্রজাগের ফিল্ম সিটির জমি যা বাজেয়াপ্ত করা হয়েছিল তা কিভাবে সৌরভকে 1 টাকায় লিজ দেওয়া হলো? বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি। আদালত বিষয়টা নিয়ে বেজায় ক্ষুব্ধ রাজ্য সরকারের উপর। আদালতের পর্যবেক্ষণ, যদি প্রয়াগ ফিল্ম সিটির জমি রাজ্য বাজেয়াপ্ত করে তাহলে নিয়ম মেনে সেই জমি অন্যকে দিতে হবে, কোনো স্বজন পোষণ চলবে না। আদালত বিস্তারিতভাবে এর নিয়ম ব্যাখ্যা করে বলেন, রাজ্যের সঙ্গে ওই সংস্থার কি চুক্তি হয়েছে তাতে হাইকোর্ট হস্তক্ষেপ করবে না। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ওই জমি সহ যাবতীয় সম্পত্তির ভ্যালুয়েশন করাতে হবে বলে জানানো হয়েছে। আর এই ভ্যালুয়েশনের কাজে রাজ্য যাবতীয় সাহায্য করবে সেদিকে। ভ্যালুয়েশনের পর ওই সম্পত্তি নিলাম করতে হবে বলে জানাল হাইকোর্ট। সেই নিলামে যদি সৌরভ তথা সংশ্লিষ্ট সংস্থা অংশ নিয়ে প্রয়োজনীয় দাম দিতে পারে তখন সেই সম্পত্তির অধিকার তারা পেতে পারে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ। ফলে জোর ধাক্কা খেল রাজ্য ও ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। রসিকতা করে বিরোধী দলের এক নেতা বলেন, মাঝখান থেকে সৌরভের 1 টাকা হাতছাড়া হলো। ভারত বাংলাদেশ অশান্তি পরিস্থিতির মধ্যে মালদহ সীমান্তে চলল গুলি। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটল মালদহের খুটাদাহ বর্ডার আউটপোস্টে। সূত্রের খবর, বাংলাদেশের দিক থেকে অনুপ্রবেশকারীরা রাতের অন্ধকারে ভারতের ভূখণ্ডে প্রবেশ করছিল। সেই সময় ভারতের দিক থেকে বেশ কয়েকজন দালাল এবং গরু পাচারকারী বাংলাদেশের সীমানার দিকে যাচ্ছিল। বিএসএফের 2 জওয়ান ওই অনুপ্রবেশকারীদের দাঁড়াতে বলে। বারবার করে চিৎকার করা হলেও অনুপ্রবেশকারীরা কাঁটাতার কেটে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে। মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ওই সময়ই 2 জওয়ান অনুপ্রবেশকারীদের দিকে তেড়ে গেলে পাল্টা অনুপ্রবেশকারীরা ধারাল অস্ত্র নিয়ে জওয়ানদের উপর হামলা করে। তখনই এক বিএসএফ জওয়ান পরপর গুলি ছোড়ে বলে খবর। যদিও অনুপ্রবেশকারীদের দিকে তাক না করে তাদের সতর্ক করার জন্য আকাশের দিকে গুলি চালায়, কিন্তু তারপরেও অনুপ্রবেশকারীরা বেপরোয়াভাবে ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে। পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে মুহূর্তেই অন্যান্য জওয়ানরা ছুটে আসেন। বন্দুক তাক করতে না করতেই অনুপ্রবেশকারীরা চম্পট দেয়। এদিকে ততক্ষণে পাচারকারীদের সঙ্গে দেখা করার জন্য ভারতের দিকে কিছু দালালও প্রস্তুত ছিল। তাদের কাছে ধারালো অস্ত্র ছিল বলেও বিএসএফ সূত্রে খবর। কিন্তু বেগতিক দেখে গরু ছেড়েই তারা অন্ধকারে গা ঢাকা দেয়। ঘটনায় ভারতের দিক থেকে কারা যুক্ত রয়েছেন তাদের খোঁজ শুরু করেছে সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা। ঘটনার পর থেকেই চাপা উত্তেজনা এলাকায়। অস্ত্রগুলি বাজেয়াপ্ত করেছেন বিএসএফ এর জওয়ানরা। এবার নজর রাখবো আজকের আবহাওয়ার খবরে। বছরের শুরুতেই রাজ্য জুড়ে দেখা গিয়েছে শীতের আমেজ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপাতত সমস্ত জেলাতেই 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রার পতন হতে দেখা যেতে পারে। মাঝে কিছুদিন তাপমাত্রা ওঠা নামা করলেও আবার জাঁকিয়ে পড়েছে শীত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপাতত বেশ কিছুদিন বজায় থাকবে এই শীতের আমেজ। অগ্রহায়ণের শেষের দিকে এই রাজ্যে শীতের কাম টের পেয়েছিলেন সাধারণ মানুষ। তবে মাঝখানে তাপমাত্রা বেড়েছে। দোষর সেই পশ্চিমী ঝঞ্ঝা এবং নিম্নচাপ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পূর্বাভাস আগামী 2 দিন পশ্চিমবঙ্গে পারদ নামতে পারে 2 থেকে 4 ডিগ্রি। যে ঠান্ডা পড়বে তা আগামী 3 দিন থাকবে। অর্থাৎ আগামী 4 দিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই শীতের অভাব হবে না। মকর সংক্রান্তির আগে দক্ষিণবঙ্গের একটা বিরাট অংশে শৈত্য প্রবাহ চলতে পারে। একই পূর্বাভাস হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতেও। সেখানেও আগামী 2 দিনে পারদ 2 থেকে 4 ডিগ্রি কমতে পারে, যা আগামী 3 দিন পর্যন্ত কার্যকর থাকবে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 2-4 পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় থাকবে শুষ্ক আবহাওয়া। তাই আপাতত বেশ কয়েকদিন চুটিয়ে ঠান্ডা উপভোগ করতে চলেছেন দক্ষিণবঙ্গবাসী। আগামী 15 জানুয়ারি পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন দক্ষিণবঙ্গের কিছু জেলা যেমন পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। ফলে মোটা জামা গায়ে দিতে ভুলবেন না। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।